নমস্কার, 5টার 5 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং 5টার 5 স্পেশালিতে শুরুতে আপনাদের একটা লাইনের ছবি দেখাবো। আপনারা তো দেখেছেন বিভিন্ন জায়গায় লাইন পড়ে, সে মুভি দেখতে গেলে সেখানেও লাইন, টিকিট কাটার কাউন্টারে লাইন পড়ে, আবার কোনো রকম কোনো পরিষেবা পেতে গেলে লাইন, চাকরির পরীক্ষার লাইন। আপনাদের একটা লাইন দেখায় ইসলামপুরে, লাইনে দাঁড়িয়ে আছেন যে মানুষগুলো, সেই লাইনে দেখুন কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, না সবাই অপেক্ষা করে রয়েছেন, মুখে হাসি। এই যে এতজন লাইনে দাঁড়িয়ে আছেন, এরা আসলে পঞ্চায়েত অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন। এরা টাকা ফেরত নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। টাকা ফেরত নেওয়ার জন্য এরা লাইনে দাঁড়িয়ে আছেন। কিসের টাকা ফেরত, সে প্রসঙ্গে আসবো, তবে তার আগে আরেকটা ছবি দেখাই আপনাদের। টাকা সবাই ফেরত পাননি, যারা পাননি তাদের মধ্যে ক্ষোভ, এতটাই ক্ষোভ রাস্তার মাঝে গাছের গুড়ি পেতে বসে পড়লেন। কেননা যিনি টাকা দেবেন তিনি যেন ফিরে যেতে না পারেন। তো কারা, কে টাকা দিচ্ছিলেন, কার কাছ থেকে টাকা ফেরত দিচ্ছিলেন, কেনই বা তিনি টাকা ফেরত দিচ্ছেন, তিনি টাকাটা নিয়েছিলেন কেন, একটু জেনে নি। আমার সঙ্গে রয়েছে চঞ্চল, সরাসরি একবার কথা বলবো। চঞ্চল, এই একটা লাইন দেখছিলাম আমরা, টাকা ফেরত নেওয়ার জন্য লোকে লাইনে দাঁড়িয়েছিলেন। তো কার কাছ থেকে টাকা ফেরত নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, কিসের টাকা ফেরত দেওয়া হচ্ছিল? দেখো তোমাকে জানিয়ে রাখি যে 2022 সালে যে আবাস প্রকল্প রয়েছে, আবাস যোজনা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প, সেই আবাস যোজনা প্রকল্পের নামে টাকা তোলার অভিযোগ ছিল প্রধান এবং প্রধানের যিনি স্বামী, তৎকালীন প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক, তার বিরুদ্ধে। এবং প্রায় 2 বছর পেরিয়ে গেল, কিন্তু ঘর কিন্তু তারা পাননি, অর্থাৎ যে প্রাপকরা রয়েছে তারা কিন্তু ঘর পাননি। তারা কিন্তু বারবার প্রধানের কাছে দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তারা কিন্তু প্রধান কিন্তু সেই টাকা কিন্তু ফেরত দেয়নি। এরপরে কিন্তু থানায় অভিযোগ এবং কি দলের যে উচ্চ পদস্থ নেতৃত্বরা রয়েছে তাদের কাছে অভিযোগ হয়, এবং অভিযোগের ভিত্তিতে কিন্তু 7ই সেপ্টেম্বর ওই যে কমলাগাঁও নুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান যে রয়েছে নুরি বেগম, তাকে কিন্তু দল থেকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করে। এবং বহিষ্কারের পরে আজকে যেটা দেখা গেছে যে ওই প্রধান সেই গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়ে যেসব প্রাপকদের কাছ থেকে যে টাকা নিয়েছিলেন, যা অভিযোগ উঠে আসছে যে প্রায় 1200 প্রাপকদের কাছ থেকে কিন্তু টাকা। চঞ্চল, একটু সঙ্গে থাকো। 1200 জনের থেকে টাকা তুলেছিলেন নুরি বেগম, পঞ্চায়েত প্রধান, তার স্বামী প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল হক, দুজনে মিলে 1200 লোকের থেকে টাকা নিয়েছিলেন। কেন টাকা নিয়েছিলেন? না টাকা দিলে নাকি বাড়ি পাওয়া যাবে, আবাস যোজনার বাড়ি পাওয়া যাবে। সেই টাকা তারা ফেরত দিতে এলেন আজ বাধ্য হয়ে। এর আগে দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে, নানা জায়গায় অভিযোগ করার পর বাধ্য হয়ে আজ টাকা ফেরত দিতে এলেন। কিন্তু সবাই কি টাকা পেলেন? চঞ্চল, তোমার কাছে আমার প্রশ্ন, এই 1200 জনের মধ্যে থেকে কজন টাকা পেলেন? কারণ অনেককেই তো দেখা যাচ্ছে তারা গাছের গুড়ি পেতে বসে পড়েছেন ওই রাস্তায়, তারা তার মানে টাকা পাননি। একদমই তারা টাকা পাননি, অর্থাৎ যে আজকে যে টাকা দেওয়া হয়েছে মাত্র 200 জন প্রাপকদের হাতে 10,500 টাকা করে ফেরত দেওয়া হয়েছে, যে কাটমানি বা তোলাবাজির নামে যে টাকা নেওয়া হয়েছিল। বাকি যারা লোক, অর্থাৎ যে 200, অর্থাৎ 1000-এর উপরে কিন্তু লোক এখনো কিন্তু টাকা পাননি। যারা টাকার কথা শুনতে পেরে কিন্তু তারা সেই গ্রাম পঞ্চায়েতের সামনে উপস্থিত হন, এবং উপস্থিত হওয়ার পর তারা জানতে পারেন যে তাদেরকে টাকা দেওয়া হবে না। সে নিয়ে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তায় কাঠের গুড়ি রেখে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে ইসলামপুর থানা বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি এতটাই উত্তেজিত পরিস্থিতি ছিল যে প্রধানকে বাধ্য হয়ে গ্রাম পঞ্চায়েত থেকে বের করে পুলিশের গাড়িতে বসে তাকে বাড়ি ছেড়ে আসতে হলো পুলিশ প্রশাসনকে। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু আজকে কিন্তু উত্তেজনার যে পরিস্থিতি এখনো কিন্তু থমথমে রয়েছে। চঞ্চল, দল সাসপেন্ড করে দিয়েছে, দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ কোনো এখনো পর্যন্ত অ্যাকশন নেয়নি। এত মানুষ টাকা পাননি, তারা অভিযোগ করছেন, পুলিশ কোনো অ্যাকশন নেননি, বরং পুলিশ তো দেখা যাচ্ছে প্রোটেকশন দিয়ে তাকে নিয়ে আসছে, নিয়ে যাচ্ছে।
দেখো, যিনি প্রধান রয়েছেন অর্থাৎ প্রধান যিনি রয়েছেন নুরি বেগম, তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে প্রধানের পদে কিন্তু তিনি এখনো রয়েছেন। কিন্তু এই যে অনাস্থা ব্যাপার রয়েছে, যেটা জানা গেছে যে 2.5 বছর না হলে কিন্তু প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হবে না। তার কারণে কিন্তু বর্তমানে তিনি প্রধান রয়েছেন। তার পাশাপাশি তার যে স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যে দুর্নীতির অভিযোগ রয়েছে, আব্দুল হক প্রাক্তন অঞ্চল সভাপতি, তিনি কিন্তু ফেরার রয়েছেন এবং তার কিন্তু খোঁজ শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। আচ্ছা, ধন্যবাদ চঞ্চল। নুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে 10,000 টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে 15 দিনের ভিতরে, কিন্তু এখনও প্রায় কারো 1 বছর, কারো 6 মহিনা, কারো 9 মহিনা এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। তো ওরা 20,000 টাকা মাঙে, এখন 10,500 নিয়েছে, বাকি ঘর দেওয়ার পরে উগুলো টাকা নেবে। হ্যাঁ, তো এইগুলো বলে এখন ঘর নাই, এখন পাবলিক আমরা সবাই রুখে দাঁড়াচ্ছি যে আমার ঘর দাও, আর না হয় আমার টাকা ফেরত দাও। ভাবুন, একজন পুর প্রধান তিনি টাকা নিয়েছেন আবাস যোজনার বাড়ি পাইয়ে দেবেন বলে, এখন বাড়িও মেলেনি, টাকাও মেলেনি, মানুষগুলো যাবেন কোথায়? আবার ওদিকে দেখুন, মাল পুরসভার চেয়ারম্যান, তার বিরুদ্ধে অভিযোগ তছরূপের। কত টাকা হতে পারে? 120 কোটি টাকা তছরূপের অভিযোগ, সাসপেন্ড মাল পুরসভার চেয়ারম্যান। 120 কোটি টাকা তছরূপ করলেন কি করে? রকি রয়েছেন প্রতিনিধি, আমার সঙ্গে সরাসরি বলতে পারবেন। রকি, প্রথমে তোমাকে বলে রাখতে চাইবো, মাওলবাজার যে পৌরসভা রয়েছে তার চেয়ারম্যান স্বপন সাহা, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে সরকারি টাকা তছরূপের, 1-2 টাকা নয়, 120 কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। আর এই ঘটনার পরে কিন্তু জেলা তৃণমূলের তরফ থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ রয়েছে পানীয় জল প্রকল্প। ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে রকির সঙ্গে? রকি, স্পষ্ট শুনতে পাচ্ছি না। স্বপন সাহা মাল পুরসভার চেয়ারম্যান সাসপেন্ড। রকি, 120 কোটি টাকার তছরূপ করলেন, কিভাবে করলেন, কতদিন ধরে করলেন? অথবা তোমাকে বলে রাখতে চাইবো যে স্বপন সাহা, যিনি মালবাজার পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তাকে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ রয়েছে যে তিনি প্রায় 120 কোটি টাকা তছরূপ করেছেন সরকারি টাকা। জল প্রকল্প, প্রধানমন্ত্রী যে আবাস যোজনা রয়েছে, এমনকি সৌন্দর্যায়নের নামে যে সকল প্রকল্প রয়েছে, সেই সকল প্রকল্পে টাকা তছরূপ করা হয়েছে বলে অভিযোগ। এরপরেই কিন্তু দলের কাছে বিভিন্ন মহল থেকে অভিযোগ যায় এবং দল রীতিমতো কিন্তু পদক্ষেপ নিয়েছে। আজ স্বপন সাহাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এর পাশাপাশি কিন্তু বলতে চাইবো, রাজ্য সরকারের একটি আধিকারিকের তার জন্য একটি দল ইতিমধ্যেই মাল পৌরসভায় পৌঁছেছেন এবং তারা কিন্তু তদন্তে জড়িত হয়েছে। গোটা ঘটনায় কিন্তু ধন্যবাদ রকি। দল থেকে, তৃণমূল কংগ্রেস থেকে তাকে নিলম্বিত করা হয়েছে। মাল পৌরসভার যে আভ্যন্তরীণ কিছু কাজকর্মের অনিয়ম সংক্রান্ত এরকম বিভিন্ন অভিযোগ এবং বিচারাধীন, মানে উচ্চ আদালতে এরকম কিছু মামলা যেটা চলছে, আর তাতে দলীয় ভাবমূর্তি যেটা সেটা নষ্ট হচ্ছে। এটা প্রত্যাশিতই ছিল। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম, দুর্নীতিগ্রস্ত পৌরসভা মাল পৌর প্রশাসন, দুর্নীতিতে ভরে গেছে মাল পৌর প্রশাসন। হাউজিং ফর অল নয়, জেলা পরিষদের জমিতে অবৈধ নির্মাণ, বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ, দোকানঘর বিলি বন্টন, একাধিক ইস্যু আছে। আমরা চাই এর শেকড়, এই দুর্নীতি শেকড় কোথায় কোথায় গেছে সেগুলো তদন্ত করে বের করে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দিক দোষীদের। ওদিকে কাল রাত থেকে বোলপুরের নিচুপট্টি এলাকা সেজে উঠছে, তার কারণ অনুব্রত মণ্ডল ফিরলেন বাড়িতে, আবেগে ভাসলেন, কেঁদে ফেললেন। দেখাবো সেসব ছবি বিরতির পর, সঙ্গে থাকুন। আর্চিকরের প্রাক্তন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে। কেন, তার কাছ থেকে আর কি জানতে চাইছেন তারা? যার আমার সঙ্গে অমিত রয়েছেন। অমিত, তবে আর্চিকরের যে দুর্নীতির মামলা, সেই মামলাতে আজ আবার সঞ্জয় বশিষ্ঠ, প্রাক্তন এমএসভিপি আরজিকর মেডিকেল কলেজে, তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন। নিজাম প্যালেসে তিনি আজকে এসেছেন। মূলত তার সময়কালে বা সন্দীপ ঘোষের সময়কালে বিভিন্ন যে টেন্ডার দুর্নীতির যে অভিযোগগুলো উঠে এসছে বা নিয়োগ সংক্রান্ত যে বিভিন্ন দুর্নীতিগুলো উঠে এসছে, সেখানে বেশ কিছু টেন্ডারের বিজ্ঞপ্তিতে সিগনেচার করেছিলেন এই সঞ্জয় বশিষ্ঠ এমএসভিপি থাকাকালীন। সেই সমস্ত টেন্ডার কিভাবে পাস হলো বা
সন্দীপ ঘনিষ্ঠ যে বিভিন্ন যে ভেন্ডার তাদেরকে যে বরাদ পাইয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়ে তিনি কতটা ওয়াকিবহাল ছিলেন বা সরকারি নিয়মই বা কি ছিল, সরকারি নিয়মকে দু আঙুল দেখিয়ে যে সমস্ত টেন্ডার পাস হয়েছে এই বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই আধিকারিকরা। এই কারণে ফের সঞ্জয় বশিষ্ঠকে ডেকে পাঠানো হয় এবং আজকে তিনি হাজিরা দিয়েছে। এখনো পর্যন্ত প্রায় 4 ঘন্টা বেশি সময় হয়ে গেছে তিনি সিবিআই দপ্তরে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটি সিবিআই সূত্রে খবর। ধন্যবাদ। ওদিকে যেমন নিজাম প্যালেসে সঞ্জয় বশিষ্ঠ, ঠিক তেমনি আরজি করের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় তাকে সিজিওতে তলব করা হলো, নথি জমা দিলেন। এছাড়া 2 পিজিটি চিকিৎসককে সিবিআই দপ্তরে তলব করা হয়েছে। অর্পিতা আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, এই 2 পিজিটি চিকিৎসক কারা, কেন তাদের তলব করা হয়েছে? দেখো, তোমাকে জানাই যে আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনাতে 2 পিজিটি চিকিৎসক সহ এমএসসিপি অর্থাৎ সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে আজকে কিন্তু সিজিও দপ্তরে অর্থাৎ সিবিআই যে দপ্তর সেখানে তাদেরকে তলব করা হয়েছে। মূলত এমএসসিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি বেশ কিছু নথি জমা দিতে এসেছেন বলে তিনি জানিয়েছেন। বাকি যে 2 পিজিটি যারা চিকিৎসক তারা কিন্তু তাদেরকে বয়ান রেকর্ড করা হবে, কারণ যেদিনকে দেহ উদ্ধার হয় এবং তার আগের দিন ঘটনাস্থলে অর্থাৎ এই নির্যাতিতার সঙ্গে তাদের সঙ্গে কে ছিল বা কারা ছিলেন এবং সেই ব্যাপারে তারা কি জানেন এবং দেহ উদ্ধারের পর সেখানে কারা ছিলেন এই বিষয়ে একাধিক তথ্য জানতে চায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা এই 2 পিজিটি যে চিকিৎসক তাদেরকে তলব করেছেন এবং পাশাপাশি এমএসসিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে তলব করেছে। প্রায় 1.5 ঘন্টা সময় অতিক্রান্ত, এখন অবধি কিন্তু বয়ান রেকর্ড করা হচ্ছে। ধন্যবাদ। Coming out here for submitting some documents under investigation বলে কি ডকুমেন্টস জাস্ট বলতে পারছি না। ওনাদের সঙ্গে আমরা এখানে আসছিলাম বলে I just accompanied them, but I have been called to submit some documents. আর ওদিকে শিলিগুড়িতে বিজেপির মিছিল, সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল, এই আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল। যে মিছিলে দেখা যাচ্ছে মশাল নিয়ে, ছাতা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। সুকান্ত মজুমদারের হাতেও একটা ঝাঁটা রয়েছে। শিলিগুড়িতে বিজেপি কর্মী সমর্থকদের মিছিল আরজি করের প্রতিবাদে বাঘাযতীন পার্ক থেকে যে মিছিল শুরু হয়েছে, যে মিছিল এয়ার ভিউ মোড় পর্যন্ত যাবে। মিছিলের নেতৃত্বে রয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্যের সভাপতি এবং সাংসদ সুকান্ত মজুমদার। তার সঙ্গে শঙ্কর ঘোষ দেখা যাচ্ছে বিধায়ক। ঝাঁটা নিয়ে, মশাল নিয়ে মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন ধরে ঘুরে দেখলেন যে কোথায় কোথায় প্রশাসন কিভাবে কাজ করছে, বন্যা দুর্গতরা কিভাবে রয়েছেন, তাদের কিভাবে রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে, ত্রাণের কি ব্যবস্থা হচ্ছে। এখনো পর্যন্ত 28 জনের মৃত্যু হয়েছে এবং এই 28 জনের পরিবারের পাশে সর্বতভাবে সরকার রয়েছে এবং দুর্গতদের পাশে, দুর্গতদের জন্য সবকিছু করবে সরকার, জানিয়ে দিলেন তিনি। দাবি করলেন যে পুনর্বাসন এবং বাকি সব কাজ সরকার যত দ্রুত সম্ভব করবে। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল, এখনো কাদা হয়তো শুকোয়নি, কিন্তু জলটা নেমেছে। যে যে ডিপার্টমেন্ট রিলেটেড সেই ডিপার্টমেন্টগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জিআর চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে। গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায়, আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে, গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি 1 কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে, আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবেন। বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব
যতটা সম্ভব করতে পারবো। অনুব্রত মণ্ডল তিহার থেকে ছাড়া পেলেন কাল, আজ পৌঁছলেন বাড়িতে। তো যখন তিনি তার কন্যাকে নিয়ে তিহার থেকে ফিরে মানে এই দমদম এয়ারপোর্ট থেকে বীরভূম পর্যন্ত এসে পৌঁছলেন, যত দ্রুত এলেন তত বেশি সময় লেগে গেল বোলপুর থেকে নিচুপট্টিতে তার বাড়িতে পৌঁছতে। কেন না, কারণ উচ্ছ্বাস, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, আবেগ, সেই আবেগ দেখে নিজেও কেঁদে ফেললেন অনুব্রত। দু বছর পর পেলাম, 2.5 বছরের মতন। দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। আমাদের দাদা বীরভূমে ফিরে এসেছে, আমাদের খুবই খুশি আনন্দিত, কারণ আমার দাদা এসেছে বলে পুজোর ঢাকটা আর একটু জোরে বাজাবো। পুজোর আগে দাদা ফিরে এসেছেন, আমাদের গর্ব। ঢাকের বাড়ি, পূর্বাতাসা একই আগেকার সিনে আছে। দাদা এসেছেন, আমাদের হাত থেকে বলার কিছু নেই। আমাদের খুব আনন্দ, হ্যাঁ, আজকে দাদা ফিরে এসেছে পুজোর সময়, এর থেকে বড় আর কিছু নেই। খুবই আনন্দ, আমাদের দাদা আরো ফিট হয়ে এসেছে। বীরভূমের ভাত যখন জেলে ছিল, এখানকার কিছু চুনোপুটি ক্যাকজিয়াল লাভালাভি করছিল, যেই ভাগ চলে এসছে এখন আর তাদের দেখা পাওয়া যাবে না। এই হিসাবটা আমরা 2026-এ বুঝে নেব। প্রত্যেকবার দাদা নতুন নানা বদলটা খাওয়ায় সবাইকে, তাই আমিও দাদার জায়গাটাই